আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলিয়া আক্তার, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বাংলা বিষয়ের। আমি প্রথমেই আমাদের প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ ও সালাম জানাচ্ছি, সাথে আমাদের সকল ইনচার্জদ্বয়, আমাদের শিক্ষক, সহযোগী, অভিভাবক, শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর একটি পাঠ নিয়ে হাজির হয়েছি। আমার পরিচয় হচ্ছে, আমি আলিয়া আক্তার, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বাংলা বিষয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2021 সালের বাংলা বিষয়ের পড়ার জন্য স্বাগত জানাচ্ছি। আশা করি তোমাদের সবার কাছে ক্লাসটা ভালো লাগবে এবং তোমরা অজানা কিছু তথ্য জানতে পারবে। তো আজকে আমি পড়াবো পঞ্চম শ্রেণীর বাংলা দ্বিতীয় পাঠ। বলতে পারো দ্বিতীয় পাঠটি কি? হ্যাঁ, সংকল্প কবিতা। সংকল্প কবিতাটি আমি তোমাদের আজকে উপস্থাপন করব। সংকল্প কবিতাটি কে লিখেছেন? বলতে পারো কে লিখেছেন? হ্যাঁ, ঝাঁকড়া চুলের বিদ্রোহী কবি, জাতীয় কবি, সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম। চলো আমরা কবিতাটি জানার আগে, পড়ার আগে কবি সম্পর্কে কিছু জেনে নিই। জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি বলা হয় কাকে? কাজী নজরুল ইসলামকে। তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 সালের 25শে মে জন্মগ্রহণ করেছেন। তার বাবার নাম কাজী ফকির আহমদ ও মায়ের নাম জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলাম ছিলেন তার বাবা ও মায়ের ষষ্ঠ সন্তান। ডাকনাম ছিল দুখু মিয়া। 1909 সালে 10 বছর বয়সে গ্রামের মক্তব থেকে তিনি প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 12 বছর বয়সে লেটো দলে যোগ দেন। 1914 সালে 7ম শ্রেণীতে ভর্তি হন। 1915 সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের শিয়ারশোল স্কুলে ভর্তি হন। এই স্কুল থেকে 1917 সালে 18 বছর বয়সে প্রিটেস্ট পরীক্ষা দিয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এই সময় তিনি সৈনিক জীবন কাটান ও প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাই তাকে বিদ্রোহী কবি বলা হয়েছে। 1920 সালে সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। এরপর 1920 সালে তিনি প্রথমে সান্ধ্য পত্রিকা, পরবর্তী সময় ধূমকেতু পত্রিকা সম্পাদনা করেছেন। তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক কবিতা, গান, ছড়া ও নাটক লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙ্গে ফুল, রিক্তের বেদন, সাম্যবাদী তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগে 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবি সম্পর্কে অনেক তথ্য জেনেছি। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। এখন আমরা সংকল্প কবিতাটি একটু আবৃত্তি করি এবং এটা বুঝি যে এখানে কী আছে, কবি কী লিখেছেন। সংকল্প, কাজী নজরুল ইসলাম। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটি খুলে একটু দেখতে পারো। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। থাকবো না কো বদ্ধ ঘরে, এখানে কবি প্রথম লাইনেই কিন্তু তার বিদ্রোহী যে মনোভাব আছে তার ভিতরে ছিল, সেটা তিনি ফুটিয়ে তুলেছেন। থাকবো না, বদ্ধ ঘরে থাকতে চাচ্ছেন না তিনি। দেখো, তথাকথিত আমরা আমাদের ছেলেমেয়েরা কিন্তু স্কুলে যাচ্ছে, তারপর স্কুল শেষ করে বাসায় ফিরে আসছে, তারপর হোমওয়ার্ক করছে, বাসায় বসেই খেলাধুলা করছে, আবার টিভি দেখছে। এভাবে করে প্রতিদিন কিন্তু আমাদের কোভিডের আগে এভাবেই কিন্তু আমাদের শিক্ষার্থীদের জীবন বা সময়টা কেটে গিয়েছে। কিন্তু কবির সময়ে কবি কী বলেছেন? থাকবো না, বদ্ধ ঘরে থেকে আমি বদ্ধ ঘরে থাকবো না। এই জন্য যে বদ্ধ ঘরে থাকলে তো কিছু জানা যায় না, তাই না? কিছু বোঝা যাচ্ছে না। তো কবি জানতে চান, তাই তিনি জগৎটাকে দেখতে চাচ্ছেন। দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।
যুগান্তরে ঘূর্ণিপাক হচ্ছে যুগান্তর মানে এক যুগ থেকে আরেক যুগে যাওয়া। ঘূর্ণিপাকে হচ্ছে ঘুরে বেড়ানো। আমরা কিন্তু ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়টা কেমন হয়? ঘুরোয়, তাই না? বাতাসে পানি ঘুরে। তো এই সময়টা কিন্তু ঘুরে ঘুরে আরেকটা সময় চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। দেশ হতে দেশ বলতে বোঝানো হচ্ছে এক দেশ থেকে আরেক দেশ। যেমন ধরো বাংলাদেশ থেকে কলকাতা, এটা হচ্ছে দেশ থেকে দেশ। যেমন বাংলাদেশ থেকে কলকাতা কিন্তু খুব কাছে, হেঁটে হেঁটে যে আমাদের ফিল হয় যে আমরা হেঁটে হেঁটে বুঝে যেতে পারবো, কিন্তু না। আবার দেশান্তর হচ্ছে একটা দেশ থেকে, যেমন বাংলাদেশ থেকে ইউএসএ যাওয়া, এখানে কিন্তু কয়েকটা দেশ ফেলে আমাদের যেতে হচ্ছে, তাই না? এটা হচ্ছে দেশান্তরে। ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায়, কিসের নেশায়? এই যে মরছে যে বীর লাখে লাখে, অনেক বীর, একটা বীর তৈরি হতে অনেক সময় লাগে। একটা বীর কিন্তু অনেক মেধা, অনেক শ্রম, অনেক পরিশ্রম করে, অনেক পড়াশোনা করে একজন বীর মানে যোদ্ধা অনেক প্র্যাকটিস করে একজন যোদ্ধাকে তৈরি করতে হয়। সেই যোদ্ধা, লাখে লাখে যোদ্ধারা যুদ্ধে গিয়ে মারা যাচ্ছে, তারা মরছে। কিসের আশায় করছে তারা মরণ যন্ত্রণাকে? তারা কিসের আশায় করছে এই যে বরণ করছে, সাদরে গ্রহণ করছে মরণ যন্ত্রণাটাকে? মরণ যন্ত্রণা কিন্তু খুব তুচ্ছ একটা বিষয় নয়, বড় কঠিন মৃত্যুটা, তাই না? এই মৃত্যুটাকে তারা খুব সহজে বরণ করে নিচ্ছে। হাওয়াই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। হাওয়াই চড়ে, হাওয়াই বলতে এখানে বোঝানো হয়েছে আকাশে যে যান চলে। আকাশে কি যান চলে? উড়োজাহাজ, উড়োপ্লেন, তাই না? এগুলো আকাশে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। চন্দ্রলোকের অচিনপুরে, চন্দ্রলোক হচ্ছে চন্দ্রলোক, যেখানে কোনো লোক পৌঁছাতে পারে না, যেখানে চন্দ্র থাকে। অচিনপুর, যে জায়গাটা কেউ চেনে না, সেখানে চলে যাচ্ছে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। আমি শুনতে চাই কোনো মঙ্গল, একটা সংকেত, কোনো মঙ্গল ভালো সংকেত আমি শুনতে চাই। কি সংকেত উড়ে আসছে সেই দূর দূরান্ত থেকে, সেটা কবি শুনতে চাচ্ছেন। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে। পাতাল ফেরে মানে পানিকে ভেদ করে অনেক নিচে নামবে, মাটিতে, গহীন মাটিতে নিচে নেমে যাবে, আবার আকাশ ফুঁড়ে উপরে উঠে যাবে, আকাশ ভেদ করে আবার সেই উপরে উঠে যাবে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। বিশ্বজগৎটাকে, এই বিশ্ব ভূমণ্ডলটাকে দেখবে সে আপন হাতের মুঠোয় পড়ে। এখানে আপন হাতে মুঠোয় পড়ে বলা হয়েছে যে সে জ্ঞানের মাধ্যমে তার সমস্ত জগৎটাকে সে আলোকিত করে ফেলবে, সমস্ত জগৎটাকে সে জানবে, এবং সে এই জগৎটাকে জানার মধ্যেই তার বোঝাতে চাচ্ছে যে হাতের মুঠোয় সে এই বিশ্বটাকে নিয়ে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বসে কবিতাটি ভালো করে পড়বে। আমি আবার তোমাদের একবার পড়ে শোনাচ্ছি। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা মরণ যন্ত্রণাকে। হাওয়াই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের মূল ভাবটি পড়ে শোনাচ্ছি এবং এখানে কি আছে আমরা একটু বোঝার চেষ্টা করি। অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। এই অসীম বিশ্বটাকে, আমাদের কাছে বিশ্বটা তো অনেক বড়, তাই না? এই অসীম বিশ্বটাকে মানুষের এক অদম্য কৌতূহল, অদম্য মানে যে ইচ্ছাকে দমন করা যায় না, সেই কৌতূহল মানুষের মধ্যে আছে। কিশোরেরও তাই। এখানে কিশোর বলতে কবি নিজেকে বোঝানো হয়েছে, কিশোরদের মধ্যে, এবং কবি নিজেকে দিয়ে সব কিশোরকে বোঝানো হয়েছে। সব কিশোরের মধ্যেও সেই অদম্য আকাঙ্ক্ষা বা ইচ্ছাটা আছে। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় ডুবুরি কেন ডুবছে, দুঃসাহসী কেন উঠছে। তাই
কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। এখানে কিশোর বলতে কবি নিজেই প্রতিজ্ঞা করেছেন যে বদ্ধ ঘরে সে আর বসে থাকবে না, সে পৃথিবীটাকে ঘুরে ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গা আকাশ ভেদ করে এবং পানির নিচে ভেদ করে সে গিয়ে সমস্ত পৃথিবীটাকে সে জানবে, দেখবে, বুঝবে এবং হাতে মুঠোয় করে নিয়ে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের শব্দ অর্থে চলে যাচ্ছি। শব্দ অর্থগুলো আমরা একটু জেনে নিই। তোমরা একটু ওদের দিকে খেয়াল করো। এখানে আছে সংকল্প মানে প্রতিজ্ঞা, বদ্ধ বন্ধ, যুগান্তর অন্য যুগ বা সময়, দেশান্তর অন্য দেশ, বরণ সাদরে গ্রহণ, মরণ যন্ত্রণা। মরণ যন্ত্রণা হচ্ছে মৃত্যুর কষ্ট। দুঃসাহসী অত্যাধিক সাহস আছে এমন, চন্দ্রলোক চাঁদের দেশ, অচিনপুর অচেনা স্থান, ফেরে ছিঁড়ে ছিঁড়ে। তো এগুলো বাসায় তোমরা একটু নোট করে নাও, বাসায় বসে বসে পড়ে ফেলবে, মুখস্থ করে ফেলবে। তারপর আছে 3 নম্বরে আছে একই শব্দের বিভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। সংকল্প প্রতিজ্ঞা, এখানে বাক্য দেওয়া আছে ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত। বদ্ধ বন্ধ, বন্ধ ঘরে থাকলে পৃথিবী সম্পর্কে জানা যায় না। দেশান্তর অন্য দেশ, দেশান্তর অন্য দেশ জানার জন্য দেশান্তরে ঘুরে বেড়ানো উচিত। জগৎ পৃথিবী, মহৎ ব্যক্তিরা জগতে মঙ্গল চিন্তা করেন। ইঙ্গিত ইশারা, আয়ান ব্যস্ততার ইঙ্গিত দিয়ে চলে গেল। বরণ সাদরে গ্রহণ, সাদরে গ্রহণ, শিক্ষার্থীরা তাদের নতুন শিক্ষককে ফুলের মালা দিয়ে বরণ করে নিল। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বরে আছে প্রশ্ন উত্তর। আমরা কিছু প্রশ্ন উত্তর এখানে যেগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে 4-এর ক, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? দেখো এখানে আমরা লিখতে পারি এভাবে, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? কবি বদ্ধ ঘরে থাকতে চান না কারণ কবি এই অসীম বিশ্বকে জানবার ইচ্ছে প্রবল। তিনি যেমন পাতাল ফিরে মাটির তলদেশের রহস্য জানতে চান, তেমনি আবার মহাকাশের রহস্য জানতে অভিযান চালাবেন। এই জন্যই কবি বদ্ধ ঘরে থাকতে চান না। খ নম্বরে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝা গেল? মানে আমরা এভাবে লিখতে পারি, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ বলতে ঘুরছে বলতে বোঝা গেল মানুষ প্রতিনিয়ত এক অদৃশ্য আবর্তনের মোহে ছুটে চলছে। যুগান্তরের ঘূর্ণিপাকে বলতে এক যুগ থেকে আরেক যুগ অর্থাৎ যুগ যুগান্তর পেরিয়ে আজকের সভ্যতায় পৌঁছানোকে বোঝানো হয়েছে। 4-এর গ, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? চন্দ্রলোকের অচিনপুরে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর কৌতূহলী সকল মানুষ এ রহস্য জানার জন্য চাঁদের বুকে যেতে চায়, চাঁদের বুকের সমস্ত গোপন রহস্য ভেদ করতে চায়। কিসের আশায়, ঘ নম্বর, কিসের আশায় বীর মরণকে বরণ করছে? বিশ্বের সব অজানা জিনিস জানার আশায় মত্ত বীররা, তারা মরণকে ভয় পায় না। অজানাকে জানতে তারা নিজেদের জীবন পর্যন্ত বাজি ধরতে এবং মরণকে বরণ করতে দ্বিধা করবে না। নম্বরটা, কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান? আমি বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। অসীম বিশ্বকে জানবার অদম্য কৌতূহল কবির। তিনি জানতে চান বীরেরা কেন বরণ করছে মৃত্যুকে, ডুবুরিয়া কেন ডুবছে, দুঃসাহসী কেন উঠছে। এইসব কিছুই কবি হাতের মুঠোয় পুরে দেখতে চান। শিক্ষার্থী 5 নম্বরে আছে ক্রিয়াপদে সাধু ও চলিত রূপ শিখি। এগুলো বইতে দেওয়া আছে, তবু আমি একবার পড়ে শোনাচ্ছি। এখানে চলিত রূপ হচ্ছে আর সাধুরূপ। চলিত রূপ আঁকবো, সাধুরূপ আঁকিব। দেখব দেখিব, ঘুরছে ঘুরিতেছে, মরছে মরিতেছে, ছুটছে ছুটিতেছে, আসছে আসিতেছে, চলছে চলিতেছে। এখানে 6 নম্বর আছে ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নেই। আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করব। উপরের বাক্যগুলোতে ব্যবহৃত করেছিলাম ও করব এগুলো করা ক্রিয়াপদটির বিভিন্ন রূপ। যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পূর্ণ হয় সেই সময়টিকেই ক্রিয়ার কাল বোঝানো হয়েছে, যেমন বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলোর নিচে দাগ দেই।
আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। বলো তো কোথায় দাগটা হবে? হ্যাঁ, চাইয়ের নিচে দাগ হবে। আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি। এখানে করির নিচে দাগ হবে, কারণ এটা ক্রিয়া। কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে। এখানে লাগাবে নিচে দাগ হবে। তরুণ চিকিৎসক হবে, হবে নিচে দাগ হবে। মানুষের চিকিৎসা করবে, করবের নিচে দাগ হবে। এখানে গ নাম্বার আছে, নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি। এখানে আছে থাকবো, থাকি থেকেছিলাম। দেখব, দেখি দেখেছিলাম। শুনবো, শুনি শুনেছিলাম। খাবো, খাই খেয়েছিলাম। বেড়াবো, বেড়াই বেরিয়েছিলাম। ঘুরবো, ঘুরি ঘুরেছিলাম। পড়বো, পড়ি পড়েছিলাম। খেলবো, খেলি খেলেছিলাম। চড়বো, চড়ি চড়েছিলাম। নামবো, নামি নেমেছিলাম। ধরবো, ধরি ধরেছিলাম। হাসবো, হাসি হেসেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বরে কিছু বানান আছে, তোমরা বাসায় বসে বানান কীভাবে যাচ্ছে তা তিনি ঘুরে দেখবেন। এক দেশ থেকে অন্য দেশে মানুষ কেন ছুটছে তা তিনি জানবেন। মানুষ কিসের নেশায় নানা কাজে ঝাঁপিয়ে পড়গুলি। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের নিজের